বরানগর বিধানসভার উপনির্বাচন ও দমদম লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ ও শিলভদ্র দত্তের সমর্থনে বরানগর কল্যাণ সংঘ মাঠে তাদের সমর্থনে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 1 জুন হতে চলেছে সপ্তম দফার ভোট। সেই সপ্তম দফার ভোটে একাধিক লোকসভা, যে লোকসভাগুলো অতি চর্চিত এবং গুরুত্বপূর্ণ লোকসভা, সেই লোকসভাগুলির ভোট কিন্তু হতে চলেছে সপ্তম দফা, অর্থাৎ শেষ দফার ভোট লোকসভা নির্বাচন 2024-এর জন্য। আর তার আগেই দফায় দফায় যে কটা ভোট হয়েছে সবকটা ভোটেই আমরা দেখেছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এ দেশের প্রধানমন্ত্রী সবাই কিন্তু নিজেদের জনসভা করেছেন, বিভিন্ন লোকসভায় গিয়ে মানুষের মাঝে পৌঁছেছেন প্রার্থীদের জনপ্রচারের কারণেই। আবারও সপ্তম দফা ভোটের আগেই কিন্তু বরানগরের বিধানসভার উপনির্বাচন ও দমদম লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ ও শিলভদ্র দত্তের সমর্থনেই আবারও হয়ে গেল বিজয় সংকল্প সভা। সেই সংকল্প সভায় ছিলেন শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি। বাংলা মায়ের আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। যার ভূত আমি भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন, বরানগর এলাকার সুনাগরিক বৃন্দ, প্রবীণ নাগরিকগণকে আমি অন্তর থেকে প্রণাম জানাই। আমার শক্তি স্বরূপা মাতৃশক্তি মা, দিদি, বোন, তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমার সতীর্থ এবং অনুজদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের মিডিয়ার বন্ধুরা, তারা আমাদের এই উপনির্বাচন তথা লোকসভা নির্বাচনের সমাবেশ গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দিচ্ছেন, তাদের সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমরা যার সমর্থনে এসেছি তিনি ইতিমধ্যে গত 2 মাস ধরে আপনাদের এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। তার ইচ্ছা শক্তি, তার লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো এই আসন থেকে তোলামূলকে পরাস্ত করে ভোট কাটা পার্টি সিপিএমকে নোটার নিচে রেখে আসনটি জেতার লক্ষ্যে তিনি কাজ করছেন। প্রিয় সজল ঘোষ আমাদের এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। আমাদের মধ্যে বর্ষিয়ান এবং আরেক প্রতিবাদী চরিত্র, যিনি একাধিকবার মমতা পুলিশের দ্বারা আক্রান্ত, সন্ময় বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে শ্রদ্ধা জানাবো। রাজ্যের সম্পাদক আমার সতীর্থ বিধায়ক শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষ আছেন। আমাদের মধ্যে আরেক প্রতিবাদী, বিনা শর্তে
ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন আইনজীবী কৌস্তব বাগচি। উপবিষ্ট দমদম লোকসভার কো কনভেনার কৌশিক ভাই, উপবিষ্ট মন্ডল 1-এর সভানেত্রী শ্রীমতী মলি রায়, মন্ডল 2-এর সভাপতি সুরজিৎ দাস, মন্ডল 3-এর সভাপতি প্রশান্ত রায় সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমাদের বরানগরেও লোকসভা নির্বাচনের সাথে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের কারণও আপনাদের জানা হয়ে গেছে। সম্মানীয় তাপস রায় পিসি ভাইপোর এই কোম্পানিকে টাটা বাই বাই করে বলেছেন এই রকম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে বাক স্বাধীনতা নেই, আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, পরিবারবাদ, দুর্নীতি আর আপনার তোষণের রাজনীতি যেখানে চলে, আমি থাকব না। আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে বলে গেলাম, তাপস রায় মহোদয় দিল্লি যাচ্ছেন, তাকে কেউ হারাতে পারবে না, অনেক ভোটে জিতবে। আর আপনারা সিল্লাকে তো দেবেনই, কেন দেবেন তার পক্ষে 5 মিনিট বলে, কেন বিধানসভার ভিতরে সজল ঘোষকে আমার চাই, আমি সেই জন্য কিছু কথা আপনাদের বলবো। আর একটি সভা আছে, এটি আমার 5ম কর্মসূচি। মাঝে নন্দীগ্রামে দেখেছেন 56 বছরের বৃদ্ধাকে এই গুন্ডারা খুন করে দিয়েছে কাল রাত্রি 2টায়। রথিবালা আড়ি, শিডিউল কাস্ট পরিবারের মা। সেখানেও লড়াই করতে হয়েছে আমাকে, 7 জন বিজেপি কর্মী রক্তাক্ত। তারপরে আপনাদের এসেছি আরো একটি সভায় যাব। প্রথমত, লোকসভা নির্বাচনে বোতাম টিপতে হবে 1 নম্বরে পদ্মফুল চিহ্নে শিলভদ্র দত্তকে। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট 8 থেকে 80। বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে দেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেতার নামটা কি? এই মুহূর্তে দেশে বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প কোনো মুখ আছে? নেই। 543-এর মধ্যে 460টার বেশি আসনে ভোট হয়ে গেছে। 300-র কাছাকাছি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমি হলফ করে বলে গেলাম আপনাদের। এবং গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর, গুজরাটের সুরাট। কোনো লড়াই নেই দিল্লিতে। তাহলে কাকে পাঠাবেন? অধ্যাপক সৌগত রায়, তার তো রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। সৌগত রায় মহোদয় যে দলকে প্রতিনিধিত্ব করেন, ভারতবর্ষের নিরিখে ওই দল একটা এঁদো পুকুর, গন্ধ পুকুর, আর ভারতীয় জনতা পার্টি একটা সাগরের মতো। 543-এ আমরা লড়ছি 543, আর তোলামূল লড়ছে 45। 5টাও পাবে কিনা ঠিক নেই। কেন ভোট নষ্ট করব? मोदी है तो मुमकिन है।
মোদিজি 14 সালে আসার আগে দেশ 12তম অর্থনৈতিক দেশ ছিল আমরা ভারত, আজকে পঞ্চম। মোদিজি তৃতীয়বার, ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ, থার্ড ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি হিসেবে ভারতবর্ষ সামনে আসবে। মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি G20-র চেয়ারম্যানশিপ করেছেন। মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি ট্রিপল তালাক খতম করেছেন, সংখ্যালঘু মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়েছেন। মোদিজি 370-35 আমাদের প্রণম্য, যিনি না থাকলে আমরা বাংলাদেশে থাকতাম, ইসলামিক কান্ট্রিতে, তার নাম হলো ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি বলতেন, এক দেশ এক বিধান, এক নিশান, এক প্রধান, মানে একটা দেশে একজন প্রধান, একটাই আইন, একটাই পতাকা। কংগ্রেসের ভুল নীতির জন্য দেশে দুটো পতাকা ছিল, একটা কাশ্মীরের পতাকা আর একটা দেশের পতাকা। কাশ্মীরের লোকেরা গোটা ভারত কিনে ফেলতে পারে, ভারতের লোকেরা কাশ্মীরে জমি কিনতে পারবে না। আজকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিরা 370-35 হাঁটিয়েছেন। আগে সিআরপিএফ কে দেখে ঢিল ছুটতো, পাকিস্তান জিন্দাবাদ বলতো, এখন সিআরপিএফ কে দেখে ফুল ছুড়ে আর ভারত মাতা কি জয় বলে। নরেন্দ্র মোদীজি ভারতবাসীর আস্থার জায়গা, ভগবান রামচন্দ্রের জন্মভূমি। এই সিপিএম এর নাস্তিক গুলো, যারা ধর্ম মানে না, আর এই তোলামূল যারা সেকুলারিজমের নামে সনাতনীদেরকে আক্রমণ করাটাই যার একমাত্র কাজ, এর মুখ্যমন্ত্রী রামনবমী দিবসকে বলে দাঙ্গা ডে। সরস্বতী মন্ত্র ভুল পাঠ করা, চণ্ডী মন্ত্র ভুল পাঠ করা, পিতৃপক্ষে গিয়ে পুলিশকে নিয়ে গিয়ে জোর করে মায়ের মূর্তির ফিতা কাটা, দুর্গাপূজার বিসর্জন বন্ধ করা, স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা, এই কাজ সেকুলারিজমের নামে মমতা ব্যানার্জিরা বাংলায় করছে। আজকে 500 বছরের স্বপ্ন পূরণ করে 22 জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ওই উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিকেও হাজির করিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগী আদিত্যনাথজি, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, তিনি ফৈজাবাদ থেকে খানিকটা দূরে অন্য সম্প্রদায়কে 5 একর জমি দিয়েছেন তাদের আস্থা প্রকাশ করার জন্য। নরেন্দ্র মোদী যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতিতে বিশ্বাস করেন। কোভিডের মতো মহামারী আপনি যদি অতীত ইতিহাস দেখেন, স্প্যানিশ ফ্লু, ম্যালেরিয়া, র্যাবিস, কলেরা, যত মারাত্মক বৈশ্বিক মহামারী হয়েছে তার ভ্যাকসিন বেরিয়েছে 12-13 বছর পরে। কোটি কোটি লোক মারা গেছে ইঁদুরের দ্বারা বাহিত রোগে। কলকাতাতে, বৃহত্তর কলকাতাতে গ্রামে পাড়ার পর পাড়া, ওয়ার্ডের পর ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে, আপনারা জানেন প্লেগে। ভগিনী নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ, তার সেবার কথা ইতিহাসে আমরা পড়েছি এই মহামারীর সময়। আপনি বলুন,
11 মাসে 3টা দেশীয় ভ্যাকসিন ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করলো। এর পিছনে কে আছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন। টাকা দিয়ে অনুপ্রাণিত করে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের, তাদের যে মানব সম্পদ এবং বুদ্ধি বিচক্ষণতা, তাকে দিয়ে আজকে ভ্যাকসিন বেরোলো। 250 কোটি ভ্যাকসিন আমাদের গায়ে, পয়সা দিতে হয়নি কাউকে। এই মমতা ব্যানার্জি 21-এর আগে বলেছিল মোদি ভ্যাকসিন আমি কিনে দেব, আমি কেন্দ্রের ভ্যাকসিন নেব না। আর এই মমতা ব্যানার্জি প্রথম গিয়ে 2টা না 3টা লাগিয়ে নিয়েছে। তাই মোদিজি যখন বিদেশে গেছেন, তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে বলেন মিস্টার বস। ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী তার পা হাত দিয়ে প্রণাম করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন, এই ভদ্রলোক নিজের দেশে কোভিড ভ্যাকসিন দিয়ে আফ্রিকার গরিব দেশগুলোকে 55টা দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে।